হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে যেই টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো ভারতের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 7। তো আজকে হলো ভারতের সংবিধানে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা থেকে পার্ট 7। ভারতের সংবিধান চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। আর এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তো আমরা পার্টে পার্টে তোমাদের জন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে হলো পার্ট 7। তার আগে আরও 6টা পার্ট করিয়েছি, যারা দেখোনি তোমরা আগে সেগুলি দেখে নিতে পারো। তো পার্ট 7-এর মধ্যে যেই পার্টটা থেকে ডিসকাস করব সেটা হলো মৌলিক কর্তব্য, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। তো ফান্ডামেন্টাল ডিউটিসের যে কনসেপ্টটা রয়েছে সেটা আমি ডিটেইলে ডিসকাস করব। তারপর তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকেই ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই দেখে নেব মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। ভারতের মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। আমাদের ভারতের যে মূল সংবিধানটা যখন লেখা হয়েছিল, মেন যে সংবিধানটা প্রথম লেখা হয়েছিল, তখন সেটাতে মৌলিক কর্তব্য উল্লেখই ছিল না, মৌলিক কর্তব্য উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় নাগরিকদের 10টি মৌলিক কর্তব্যের বিষয়ের উল্লেখ করা হয়েছে। কিন্তু কি করা হয়েছে, পরবর্তী সময়ে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের জন্য, ভারতীয় যে নাগরিক রয়েছে তাদের জন্য 10টি মৌলিক কর্তব্য যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই যে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কিসের আন্ডারে রয়েছে? এটা রয়েছে ভারতীয় সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। কিন্তু ভারতের যে সংবিধানটা, সেটা প্রথম যখন মূল সংবিধানটা লেখা হয়েছিল সেটার মধ্যে মৌলিক কর্তব্য উল্লেখ ছিল না। পরবর্তী সময়ে যখন মনে হয়েছে এই কর্তব্যটা, মৌলিক কর্তব্যগুলি ইনক্লুড করা দরকার, তখন কি করেছেন, সংবিধানটা সংশোধন করেছেন। কবে করেছেন? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের দ্বারা। ওকে, নেক্সট রয়েছে মৌলিক কর্তব্যকে সফল করার জন্য সংবিধানের চতুর্থ অধ্যায় বা পার্ট 4 এর নামে একটি নতুন অধ্যায় ও 51 নং যে ধারা, অর্থাৎ আর্টিকেল 51 এর নামে নতুন ধারা সৃষ্টি হয়। যে মৌলিক কর্তব্যগুলি যে রয়েছে, 10টা যে মৌলিক কর্তব্য 1976 খ্রিস্টাব্দে, এগুলি কী করেছে, সংবিধান সংশোধনের মাধ্যমে এগুলি অ্যাড করা হয়েছে। এই কর্তব্যগুলি যাতে সফল করা হয়, সাকসেস করা হয়, সেই জন্য ভারতের সংবিধানের মধ্যে যে অধ্যায় রয়েছে, ক্লাসগুলি তো অলরেডি দেখেছি যে কী কী অধ্যায় রয়েছে। এই যে অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পার্ট 4 এর নামে নতুন একটি অধ্যায় গঠন করা হয়েছে ও 51 এর নং ধারা নামে নতুন একটি ধারাও সৃষ্টি করা হয়েছে। ওকে, সো মৌলিক কর্তব্যকে সফল করার জন্য সংবিধানে কত নং অধ্যায়ে নতুন অধ্যায় সৃষ্টি করা হয়েছে? সেটা হবে চতুর্থ অধ্যায়, অর্থাৎ পার্ট 4 এতে। আর যদি ধারা বলা হয় তাহলে হবে 51 এ নং ধারা, অর্থাৎ আর্টিকেল নাম্বার 51 এ নং ধারা, নতুন একটি ধারা সৃষ্টি করা হয়েছে মৌলিক কর্তব্যগুলিকে সফল করার জন্য। শরণ সিং কমিটির সুপারিশক্রমে মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে শরণ সিং কমিটি সুপারিশক্রমে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে আরও একটি মৌলিক কর্তব্য সংযোজন করে 11টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে। যে আমাদের যে ভারতের মূল সংবিধান, সেখানে মৌলিক কর্তব্য উল্লেখই ছিল না। পরবর্তী সময়ে 1976 খ্রিস্টাব্দে যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তারপর আবার 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 10টা তো আগে ছিল, তার সাথে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড করেছে। তো টোটাল হয়েছে কয়টা? টোটাল হয়েছে 11টা। তো 11টা মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে।
ভারতীয় সংবিধানে এই মৌলিক কর্তব্যের বিষয়টি সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে অনুপ্রাণিত। ভারতের সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে, এই মৌলিক কর্তব্যের বিষয়টি সোভিয়েত ইউনিয়ন যে সংবিধান রয়েছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। সো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট পার্ট, সংবিধানে 51 নং ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ। যে সংবিধানে 51 নং ধারার মধ্যে উল্লেখিত যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেগুলি হলো 1 নম্বর, সংবিধানকে মান্য করা, যে সংবিধানে যা কিছু রয়েছে সেটাকে মান্য করা এবং সংবিধানে আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। যে সংবিধানে যা কিছু রয়েছে, সংবিধানে যা কিছু লেখা রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, সব কিছু মান্য করা, সংবিধানে যে আদর্শ রয়েছে, যে প্রতিষ্ঠানমূলক সমূহ রয়েছে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এইগুলির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। স্বাধীনতা লাভের জন্য সংগঠিত জাতীয় সংগ্রামগুলি যেসব মহান আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সেগুলি সংরক্ষণ ও অনুসরণ করা। স্বাধীনতা লাভের জন্য সংগঠিত জাতীয় সংগ্রামগুলি যেসব মহান আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল সেগুলি সংরক্ষণ ও অনুসরণ করা। নেক্সট রয়েছে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি সমর্থন ও সংরক্ষণ। দেশে যে সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রয়েছে সেগুলিকে সমর্থন ও সংরক্ষণ করা। নেক্সট রয়েছে 4 নম্বরে দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় সেবার কাজে অংশগ্রহণ করা। যে দেশকে রক্ষা করা এবং প্রয়োজনীয় জাতীয় সেবার কাজে অংশগ্রহণ করা। 5 নম্বর রয়েছে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ঐক্য ও সৌভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারী মর্যাদা হানিকর প্রথাসমূহ বর্জন করা। 6 নম্বর ভারতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মর্যাদা প্রদান ও সংরক্ষণ। ভারতের যে মিশ্র সংস্কৃতি রয়েছে তার গৌরবময় ঐতিহ্যকে মর্যাদা প্রদান করা ও সংরক্ষণ করা। 7 নম্বরে রয়েছে বনভূমি এবং বন্যপ্রাণী, নদ নদী, হ্রদসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি ও জীবজন্তুর প্রতি মর্মত্ববোধ প্রদর্শন। যে বনভূমি এবং বন্যপ্রাণী, নদ নদী, তারপর রয়েছে হ্রদসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং উন্নতি ও জীবজন্তুর প্রতি মর্মত্ববোধ প্রদর্শন। নেক্সট পার্টটা রয়েছে 8 নম্বরে বৈজ্ঞানিক মানসিকতা, অনুসন্ধিৎসা, তারপর হচ্ছে সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি প্রসার সাধন। জাতীয় সম্পত্তি সংরক্ষণ ও হিংসার পথ বর্জন করা। যে জাতীয় সম্পত্তি সংরক্ষণ করা ও হিংসার পথ বর্জন করা। 10 নম্বর রয়েছে সব ক্ষেত্রে জাতীয় উন্নতি অব্যাহত রাখার জন্য। যে সব ক্ষেত্রে জাতীয় উন্নতি অব্যাহত রাখার জন্য ব্যক্তি ও সমষ্টিগতভাবে বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষ সাধন করতে হবে। তারপর রয়েছে অভিভাবকের মৌলিক কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়সে প্রত্যেক শিশুর শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দেওয়া। ভেরি ইম্পর্টেন্ট। যে অভিভাবক রয়েছে, গার্ডিয়ান রয়েছে, এদের মৌলিক কর্তব্য হলো 6 থেকে যে 14 বছরের বাচ্চারা রয়েছে তাদেরকে কি করতে লাগবে, তাদের শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে লাগবে। আর এই কর্তব্যটি 2002 সালে 86তম সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে। আর এই যে কর্তব্যটি এটি 2002 সালে 86তম সংবিধান সংশোধনের দ্বারা ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। ভারতের সংবিধানের মধ্যে কি রয়েছে, ভারতের সংবিধানের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে। আর এই যে মৌলিক কর্তব্য সম্বন্ধে আমাদের ভারতের যে মূল সংবিধান সেখানে উল্লেখ ছিল না। পরবর্তী সময়ে 1976 সালে কি করা হয়েছে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টা মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে। ওকে, আরও পরবর্তী সময়ে 2002 সালে এসে আরও একটা, এই 10টা তো আগে ছিল, আরও একটা কি করেছে, প্লাস করা হয়েছে মৌলিক কর্তব্য 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর সেই কর্তব্যটা হলো যে অভিভাবক যারা রয়েছে তাদের মৌলিক কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়সের যে শিশুরা রয়েছে তাদেরকে শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে হবে। আর এটা হলো যে 11 নম্বর যে কর্তব্যটা রয়েছে সেটা, যেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানে যুক্ত হয়েছে। ওকে, আর বাকি 10টা এখন যেগুলি আমি মেনশন করলাম এগুলি কি, এগুলি 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে মৌলিক কর্তব্য হিসাবে এগুলি অ্যাড করা হয়েছে ভারতীয় সংবিধানে। সো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা এই ক্লাসটা 2 থেকে 3 বার দেখতে পারো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, এখন আমরা দেখে নেব বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। 1 নম্বর
সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে নীতিগত, মোরাল ও নাগরিক সিভিক কর্তব্য উভয়ই বর্তমান। যে সংবিধানে উল্লেখিত যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে তার মধ্যে নীতিগত অর্থাৎ মোরাল ও নাগরিক অর্থাৎ সিভিক কর্তব্য দুটোই বর্তমান। যে মোরাল অ্যান্ড সিভিক কর্তব্য দুইটাই রয়েছে। যেমন 51 নং ধারা অন্তর্গত দেশের সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় স্রোত এর প্রতি সম্মান প্রদর্শন হলো নাগরিক কর্তব্য। যেরকম এক্সাম্পল রয়েছে, মানে ভারতের সংবিধানের মধ্যে যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেখানের মধ্যে নীতিগত অর্থাৎ মোরালের দিক থেকে, নাগরিক অর্থাৎ সিভিকের দিক থেকে, দুই দিক থেকেই কর্তব্য উভয় বর্তমান রয়েছে। যেরকম 51 নং ধারার অন্তর্গত দেশের যে সংবিধান রয়েছে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় স্রোত এগুলি রয়েছে, এগুলির প্রতি সম্মান প্রদর্শন করা হলো নাগরিকদের কর্তব্য। এগুলি কি নাগরিকদের কর্তব্য। ওকে, এই যে সিভিক ডিউটি। এবং স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দানকারী আদর্শগুলিকে সংরক্ষণ করা হলো এক প্রকার নৈতিক কর্তব্য। এবং স্বাধীনতা সংগ্রামের যে অনুপ্রেরণা দানকারী যে আদর্শগুলিকে সংরক্ষণ করা হলো এক প্রকার নৈতিক কর্তব্য অর্থাৎ মোরাল ডিউটি। ওকে, সো মোরাল ডিউটি আর একটা কী রয়েছে, মোরাল ডিউটি অ্যান্ড সিভিক ডিউটি দুইটাই রয়েছে এই মৌলিক কর্তব্যের মধ্যে উল্লেখিত। আর এগুলো নাগরিক কর্তব্য কোনটা, নৈতিক কর্তব্য কোনটা, সবটা এখানে এক্সাম্পল সাহায্যে দেওয়া রয়েছে। নেক্সট 2 দেখে নেব। বৈশিষ্ট্য আরেকটা রয়েছে, বেশ কয়েকটি মৌলিক অধিকার দেশের নাগরিক ও বিদেশি ব্যক্তির উভয় ক্ষেত্রে প্রযোজ্য হলেও মৌলিক কর্তব্যগুলি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। যে বেশ কয়েকটি মৌলিক অধিকার দেশের যে নাগরিক রয়েছে ও বিদেশি ব্যক্তি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হলেও যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেগুলি কেবলমাত্র শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য। ওকে, তো কয়েকটি মৌলিক অধিকার আছে যেগুলি দেশের নাগরিক তো আছেই, দেশের নাগরিকের অধিকার তো আছেই, তাছাড়া বিদেশি ব্যক্তি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য রয়েছে। কিন্তু যে মৌলিক কর্তব্যগুলি, যে 11টা মৌলিক কর্তব্য মেনশন করা হলো, সেই 11টা মৌলিক কর্তব্য কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য। নেক্সট রয়েছে 3 নম্বরে, মৌলিক কর্তব্যগুলি ভারতের ঐতিহ্য, পৌরাণিক বিষয়, ধর্ম প্রভৃতি মূল্যবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে মৌলিক কর্তব্যগুলি ভারতের যে ঐক্য রয়েছে, পৌরাণিক বিষয় রয়েছে, ধর্ম রয়েছে, এরকম প্রভৃতি মূল্যবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। তারপর রয়েছে 4 নম্বরে, দেখো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। যে মৌলিক কর্তব্যগুলিকে এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। যে এই মৌলিক কর্তব্য কয়টা রয়েছে, 11টা। ওকে, বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। এই যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিসগুলি রয়েছে, এই কর্তব্যগুলি যদি কেউ পালন না করে থাকে, যে আদালতের কাছে তার বিরুদ্ধে যে আপিল করবে এরকম করতে পারবে না, কারণ মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এখন কেউ যদি মৌলিক অধিকার, যে প্রিভিয়াস ক্লাসে যখন আমরা পড়েছিলাম মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার যদি কেউ না পায় সেটার জন্য কিন্তু সে আদালতে আপিল করতে পারবে। কিন্তু মৌলিক কর্তব্যের ক্ষেত্রে কিন্তু আদালতে বলবৎযোগ্য নয়, আদালতে আপিল করতে পারবে না। ওকে, তো কারণ মৌলিক কর্তব্য একটা, আর মৌলিক যে ওই রয়েছে মৌলিক যে ফান্ডামেন্টাল রাইটসগুলি, মৌলিক অধিকারগুলি, সেটা কিন্তু আলাদা, দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। তো আজকের ক্লাসে তো আমরা মৌলিক কর্তব্য দেখছি, আর মৌলিক অধিকারগুলি আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি দেখে নিয়েছি। এনিওয়ে, 4 নম্বর কি বলা হয়েছে, মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নেক্সট এখন দেখে নেব এক নজরে ইম্পর্টেন্ট কিছু তথ্য বা ইনফরমেশন আমরা দেখে নেব। মৌলিক কর্তব্যগুলি মূল সংবিধানে ছিল না, যেটা প্রথমেই দেখেছি। এই যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিসগুলি, সেটা মূল সংবিধানে ছিল না, সেটা পরবর্তী সময়ে 1976 খ্রিস্টাব্দে যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে। আবারও পরবর্তী সময়ে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য ইনক্লুড করা হয়েছে। তো বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। কী রয়েছে সেটা অলরেডি মেনশন করেছি। সোভিয়েত রাশিয়ার অনুকরণে ভারতের সংবিধান মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছে। যে সোভিয়েত রাশিয়ার অনুকরণে, মানে সোভিয়েত রাশিয়ার যে সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেখান থেকে ইন্সপায়ার হয়ে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছে। নেক্সট রয়েছে, দেশের নাগরিকদের অসাংবিধানিক কার্যকলাপ থেকে বিরত করার জন্য মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়েছে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে 11তম মৌলিক কর্তব্যটি সংযুক্ত হয়েছে, যেটা আমি আগেই বলেছি।
মৌলিক কর্তব্যগুলি মান্য করা বাধ্যবাধকতা ভারতীয় সংবিধানে নেই, যে মৌলিক কর্তব্যগুলি মানতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ভারতীয় সংবিধানে নেই। মৌলিক কর্তব্য অমান্য করলেও কোনো শাস্তি প্রদান করা হয় না। কেউ যদি মৌলিক কর্তব্য পালন নাও করে, কেউ যদি না মেনে থাকে, তাহলে তাকে কোনো শাস্তি প্রদান করা হয় না, কারণ মৌলিক কর্তব্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। প্রথমে আমরা কি দেখলাম, মৌলিক কর্তব্য কি, কবে ছিল, কবে ইনক্লুড করা হয়েছে, কয়টা আছে, সেই মৌলিক কর্তব্যগুলি কি কি, তার বৈশিষ্ট্য কি, সেগুলো আমরা এক এক করে দেখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। এখন আমরা এই চ্যাপ্টারটা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব। সো প্রথমটাই রয়েছে, মূল সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য ছিল? মূল সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। যে সংবিধানে কোনো মৌলিক কর্তব্যই ছিল না, মৌলিক কর্তব্য উল্লেখই ছিল না। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে 10টি মৌলিক কর্তব্যের সংযোজন কথা বলা হয়েছে? 42তম। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে 10টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। 3 নম্বরে রয়েছে, কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? এখনই জাস্ট বললাম, 1976 খ্রিস্টাব্দে। মৌলিক কর্তব্যগুলোকে সংবিধানের কোন অংশে সংযোজন করা হয়েছে? চতুর্থ ক অংশে, চতুর্থ ক অধ্যায়ে, অর্থাৎ পার্ট 4A, পার্ট 4A। 5 নম্বরে রয়েছে, মৌলিক কর্তব্যগুলোকে সংবিধানে কোন ধারায় উল্লেখ করা হয়েছে? আর্টিকেল 51A, আর্টিকেল 51A। মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যে ধারার, কোন ধারার মধ্যে? আর্টিকেল 51A-তে। কোন কমিটির সুপারিশ ক্রমে মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? স্মরণ সিং কমিটির সুপারিশ ক্রমে, স্মরণ সিং কমিটির সুপারিশ ক্রমে। 7 নম্বরে রয়েছে, কত সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? 2002 সালে। 2002 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য কি করা হয়েছে? সংযোজন করা হয়েছে। 8 নম্বর, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি, অর্থাৎ 11তম মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 9 নাম্বার, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে সংযোজন করা হয়েছে? সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে ইন্সপায়ার হয়েই ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অ্যাড করা হয়েছে। 10 নম্বর, 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুর শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দেওয়া, এই কর্তব্যটি কত সালে সংযোজন করা হয়েছে? 2002 সালে। যদি বলা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, তখন হবে 86তম। কি হবে? 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। ট্যাট 1, ট্যাট 2, STGT সম্পূর্ণ সিলেবাসের একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা রয়েছে। তোমরা যদি নোটসটা নিতে চাও, নিতে পারো। আমাদের এখানে সবটাই অ্যাভেলেবেল রয়েছে, প্রতিটা সাবজেক্টেরই রয়েছে, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন সবটাই রয়েছে। যেটা প্রয়োজন সেটা নিতে পারো। আর তোমরা আমাদের এখান থেকে নোটস নিলে নোটের সাথে ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও তোমরা পেয়ে যাবে। তাছাড়া যদি তোমাদের আলাদাভাবে মক টেস্টের সিরিজের প্রয়োজন হয়, সেটাও নিতে পারো, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। ট্যাটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো এটাই বলা ছিল আজকের এই ভিডিওতে। আশা করি ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে তোমাদের এই ক্লাসটা। পরবর্তী ক্লাসটা খুব শীঘ্রই পেয়ে যাবে। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে দ্য সাকসেস মাস্টারের পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।